এই পিচ্চি ছেলে, একবার এদিকে আয় তো। হ্যাঁ, তোকেই বলছি। জি আপু, আপনি কি আমাকে কিছু বলছেন? কেন, তুই কি চোখে দেখতে পাস না নাকি? এখানে তো তুই আছিস, তাহলে তোকে নয়তো কি তোর বাবাকে বলছি? দেখুন আপু, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আমার বাবা তো আর এখানে আসেনি, তাই আপনি ওনাকে নিয়ে কোনো কথা বলতে পারেন না। আমাকে যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলুন, আমি শুনছি। ওরে বাবা রে বাবা, ভার্সিটিতে আসতে না আসতেই এত হ্যাডাম তোর! ভার্সিটির গেটের সামনে গিয়ে দেখ, একটা ফুলের দোকান আছে, ওখান থেকে একটা গোলাপ কিনে নিয়ে আয়। কিন্তু আপু, আমার কাছে তো কোনো টাকা নেই। তাছাড়া আমি ফুল কেন কিনবো? ফুল দিয়ে তো আমার কোনো কাজ নেই। ফুল দিয়ে তোর কিছু করতে হবে না, আর তোর কাছে টাকা আছে নাকি নেই সেটা আমি জানতে চাই না। আর টাকা যদি নাই থাকে তাহলে ভার্সিটিতে এসেছিস কেন? তোকে আমি যেটা বলেছি সেটাই কর। তখনই নদীর পাশে থাকা তার বান্ধবীরাও সমস্বরে একই কথা বলতে লাগলো। আকাশ যেন এখনই ভার্সিটি গেটের সামনে থাকা ফুলের দোকান থেকে একটা ফুল কিনে নিয়ে আসে। কিন্তু সত্যি আকাশের কাছে কোনো টাকা নেই, সে কি দিয়ে ফুল কিনে নিয়ে আসবে? আর কেনই বা নদী তাকে ফুল কিনে নিয়ে আসার কথা বলছে, এটাও সে বুঝতে পারছে না। তাই সে এখানে দাঁড়িয়ে থাকে। তখনই নদী আকাশের সামনে এসে দাঁড়ায় আর আকাশের কাঁধে হাত রেখে বলে, এই ছেলে, তোকে কি বলছি তুই শুনতে পাসনি? তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আপু, আসলে আমি তো এই ভার্সিটিতে নতুন এসেছি। আমি জানতাম না এখানে আসতে কত টাকা গাড়ি ভাড়া লাগে। আমি 30 টাকা নিয়ে এসেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। এখন আর আমার কাছে কোনো টাকা নেই। ভার্সিটি থেকে ফেরার সময় আমাকে হেঁটে হেঁটে বাসায় ফিরতে হবে। তাহলে আমি ফুল কিনে নিয়ে আসবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, লাগবে না। এই নে, এই কাগজটা নিয়ে ওই যে আম গাছের নিচে মেয়েটা বসে আছে, ওকে প্রপোজ কর। আই এম সরি আপু। সরি বলছিস কেন? আমি তো তোকে বলেছি শুধু ওই মেয়েটাকে প্রপোজ করতে। আপু, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আমি কেন অযথাই একটা মেয়েকে বিরক্ত করতে যাব? ওরে বাবারে, আইসে আমার ভদ্র পোলা। এই কথা বলে নদী আর তার সব বন্ধুরা মিলে হাসাহাসি করতে শুরু করে। এদিকে আকাশ বোকার মতো সেখানে দাঁড়িয়ে থাকে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তখনই হঠাৎ প্রিন্সিপাল স্যার সেখানে চলে আসে। এভাবে আকাশকে হ্যারাস করতে দেখে প্রিন্সিপাল স্যার নদীকে বলে, কি ব্যাপার নদী, কি হয়েছে? এই ছেলেটা মনে হয় ভার্সিটিতে নতুন এসেছে। তুমি আবার রেগিং করা শুরু করেছো? না স্যার, সেরকম কোনো ব্যাপার না, আমি একটু মজা করছিলাম আর কি। এই বলে নদী আর তার বন্ধুরা মিলে সেখান থেকে চলে যায়। অপরদিকে আকাশ ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ে আর নিজের ক্লাসরুম খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে তার ক্লাসরুম পেয়ে গেল এবং ক্লাসে এসে বসে। ক্লাসরুমে বসার সঙ্গে সঙ্গে একটা ছেলে তার সামনে এসে দাঁড়ায় আর বলে, হ্যালো, আমি রাজ। তুমি কি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছো? হাই, আমি আকাশ। আমি এখানে নতুন ভর্তি হয়েছি। ও, তাহলে তো ভালোই। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই বলে রাজার আকাশ কথা বলা শুরু করে। তারা বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আর তারপরই ক্লাস টিচার চলে আসে আর ক্লাস শুরু হয়। ভার্সিটি ছুটি হয় বিকাল 3টার দিকে। আকাশ ক্লাসরুম থেকে বের হয়ে ভার্সিটির গেটের দিকে যাচ্ছে, বাসায় ফিরবে বলে। তখনই পিছন থেকে নদী ডাক দেয়। এই ছেলে দাঁড়া। আকাশ পিছন ফিরে তাকিয়ে দেখে সকালে সেই মেয়েটাই আবার তাকে ডাকছে। সে অনেকটাই ভয় পায়, এখন আবার কি করতে বলবে কে জানে। আকাশ মনে একটু সাহস সঞ্চয় করে সেখানে দাঁড়ায়। নদী সেখানে এসেই বলতে থাকে, সকালবেলা তো প্রিন্সিপাল স্যারের জন্য তোর সঙ্গে কথাই বলতে পারলাম না। যাই হোক, তোর নামটা কি সেটা তো জানা হলো না। মানে আমার নাম আকাশ। ও আচ্ছা ঠিক আছে, চল আমার সঙ্গে। ভার্সিটি তো শেষ হয়ে গেছে, একটু ঘুরে করি, তারপর না হয় সন্ধ্যার দিকে বাসায় ফিরে যাবি। এই বলে নদী আকাশে হাতটা ধরে ভার্সিটির গেটের বাইরে থাকা তার গাড়ির কাছে নিয়ে যায়। এদিকে আকাশ নদীকে বলতে থাকে, না আপু, আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না। আমাকে বাসায় যেতে হবে। বাসায় যেতে দেরি হলে আম্মু বকাবকি করবে। তাছাড়া আমি আমার আম্মুর কথা ছাড়া কোনো কিছুই করি না। আকাশের এমন কথা শুনে নদী তো হেসেই কুটি কুটি খাচ্ছে। এত বড় ছেলে হয়েছে, এখন কিনা বাসে যেতে দেরি হলে তার আম্মু বকাবকি করবে। এই কথা শুনে নদী হাসতে হাসতে আকাশকে বলে, আরে, তুই কি এখনো পিচ্চি আছিস নাকি? ভার্সিটিতে পড়াশোনা করছিস, যথেষ্ট বড় হয়েছিস। নিজের লাইফ নিজের সিদ্ধান্ত বলতে একটা কথা আছে।
এই বলে নদী গাড়ির দরজা খুলে আকাশকে গাড়ির ভিতর বসতে বলে, কিন্তু আকাশ কোনোভাবেই গাড়ির ভিতর যায় না। এটা দেখে তো নদী অনেকটাই ক্ষেপে যায় আর বলতে থাকে, তোর তো সাহস অনেক বেশি। আমার কথা তুই শুনতে চাইছিস না? যেখানে ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট আমার কথা শুনে, তুই কিনা আজকেই আমার কথা শুনতে চাইছিস না? আই এম সরি আপু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে বাসায় যেতে হবে। এই বলে আকাশ কোনো রকমে নদীর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এটা দেখে নদী হাসতে হাসতে শেষ, কারণ এই প্রথমবার দেখলো কোনো ছেলে এরকম তাকে দেখে পালিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, সেই কিনা তার আম্মুকে এত বেশি ভয় পায় যে ভার্সিটিতে পড়াশোনা করার পরও মায়ের অনুমতি ছাড়া কিছু করে না। তখনই নদী বান্ধবীরা সেখানে এসে পৌঁছায়। নদীকে এভাবে একা একা হাসতে দেখে তার বান্ধবী পিয়া তাকে বলে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এখানে এভাবে দাঁড়িয়ে একা একা হাসছিস কেন? তখনই নদী একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা সবটা তার বান্ধবী পিয়াকে খুলে বলে। সবকিছু শুনে পিয়াও হাসতে হাসতে শেষ। এত বড় একটা ছেলে কিনা তার মাকে এত ভয় পায় যে তার মায়ের অনুমতি ছাড়া কোনো কিছুই করে না। যাই হোক, তারপর পিয়া তার বান্ধবীকে নিয়ে ঘুরতে চলে গেল। সারাটা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে বাসে ফিরে আসে। বাসায় আসতেই তার আব্বু তাকে বলে, কি ব্যাপার মামুনি, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালোই। ও আসলে তোমাকে একটা কথা বলার ছিল। আগামীকাল তোমার ফুপি আর তোমার ফুফাতো ভাই এখানে বেড়াতে আসবে। আমি তো অফিসের কাজে ব্যস্ত থাকবো, তুমি কি তাদের একটু সময় দিতে পারবে? কথাটা শুনে নদীর মেজাজ একটু খারাপ হয়ে গেল। তার ফুফাতো ভাইয়ের চরিত্র খুব একটা ভালো নেই, সবসময় উল্টাপাল্টা কথা বলে আর উল্টাপাল্টা কাজ করে। তবুও নদী তার বিরক্তিটা তার মাঝেই রাখলো, কারণ হাজার হোক তার বাবার বোন আর বোনের ছেলে বলে কথা। এখন যদি সে তার বাবাকে এসব কথা বলে তাহলে হয়তো তার বাবা একটু মনে কষ্ট পেতে পারে। তাই সে তার বাবাকে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব তাদেরকে সময় দেওয়ার জন্য, তবে কতটুকু দিতে পারবো সেটা বলতে পারছি না, কারণ আমার তো পড়াশোনার ভার্সিটি আছে। এরপর বাবা মেয়ে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো আর তারপরে নিজেদের রুমে চলে গেল। অপরদিকে রাত 11টা বাজে। আকাশ নিজের রুমে বসে পড়াশোনা করছে। তখনই তার ছোট বোন দিয়া তাকে ডাকতে আসে। এই ভাইয়া, তোর পড়াশোনা এখনো শেষ হয়নি? রাতে খাবারের তোর সময় হয়ে গেল, আয় না, খুব ক্ষুধা পেয়েছে। তোদেরকে আমার জন্য বসে থাকতে কে বলেছে? তোরা নিজেদের খাবারটা খেয়ে নিলেই তো পারিস। এই কথা বলতে বলতে আকাশ নিজের পড়া শেষ করলো আর তারপর তার ছোট বোনকে নিয়ে খাবার টেবিলে চলে গেল আর সবাই একসঙ্গে বসে খাবার খেয়ে নিল। আকাশ এই কথাটা বলল, তার বাড়িতে কখনোই এরকমটা হয় না, কারণ তারা বাড়িতে 4 জন মাত্র মানুষ আর 4 জন প্রতিদিন রাতে একসঙ্গে খাবার খায়। যদিও দিনের বেলার খাবারটা একটু আলাদাই হয়, কিন্তু রাতের বেলায় কোনো অন্যরকম নয়, সবাই একসঙ্গে খাবার খায়। খাওয়া দাওয়া শেষ হলে আকাশ নিজের রুমে চলে আসে আর আবারও পড়তে বসে। তখনই তার ছোট বোন দিয়া একটা বই আর একটা খাতা নিয়ে তার রুমে চলে আসে। তারপর আকাশকে বলে একটা অঙ্ক মিলাতে পারছে না, ওটা মিলিয়ে দিতে। আকাশ তখন খুব সহজেই মিলিয়ে দিল। এটা দেখে তার বোন বলতে লাগলো, আসলে রে ভাইয়া, তোর মাথায় ট্যালেন্ট আছে বলতে হয়। আমি সেই 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু অঙ্কটা মেলাতে পারছি না, আর তুই কি না 2 মিনিটে অঙ্কটা করে ফেললি। এটা কি এমন কঠিন কাজ? অঙ্কটা খুবই সহজ ছিল, আর আমি এটা জানতাম তাই করে দিয়েছি। তারপর আবার নিজের পড়াশোনায় মনোযোগ দিল। 1:30টার মতো বাজে। আকাশ নিজের পড়াশোনা শেষ করে বেচারা ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও যথাসময়ে ভার্সিটিতে চলে আসে। আজকেও ভার্সিটিতে আসার পর সেই ঘটনাই ঘটল। আকাশ ভার্সিটির গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে যাবে, তখনই নদী তার গাড়ি থেকে বের হয় আর আকাশকে দেখে ডাক দেয়। এই আকাশ শোন। আকাশ তাকিয়ে দেখে নদী তাকে ডাকছে, তাই সে কাছে না গিয়ে দূর থেকে বলল, কি বলবে বলতে। তখনই নদী তাকে বলতে থাকে আকাশ তার কাছে কেন যাচ্ছে না, কেন কাছে যেতে ভয় পাচ্ছে। তাই নদী আকাশকে বলে তার কাছে যেতে। আকাশ তখন আস্তে আস্তে তার সামনে গিয়ে দাঁড়ায় আর তারপর বলে, হ্যাঁ আপু, বলেন কি বলবেন। একটা কাজ করতো, সামনের দোকান থেকে গিয়ে আমার জন্য একটা সিগারেট নিয়ে আয়। আসলে আজকে ঘুম থেকে উঠতে লেট হলো, আর তারপর বাসা থেকে বের হতেও একটু লেট হয়ে গেছে, তাই আর বাসা থেকে সিগারেট খেয়ে আসতে পারিনি। যা তাড়াতাড়ি আমার জন্য একটা সিগারেট নিয়ে আয়। আরে আপু, এসব আপনি কি বলছেন? প্রথমত একটা ভার্সিটি, এখানে এসব করার জায়গা নয়, তাছাড়া আপনি মেয়ে মানুষ।
মেয়ে মানুষ কথাটা শুনে নদীর মনটা একটু খারাপ হয়ে গেল। সে অনেকটাই চোটে আকাশকে বলতে লাগলো এখনই তাকে সিগারেট এনে দিতে, তা না হলে আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আকাশ যদিও এরকম ব্যাপারে অনেকটাই ভয় পায়, তাই সে এক মুহূর্ত দেরি না করে ক্যাম্পাসের বাইরে চলে যায়। আর প্রায় 5 মিনিট পর নদীর জন্য একটা সিগারেট নিয়ে ফিরে আসে। তারপর ওটা নদীর হাতে তুলে দিয়ে সে নিজের ক্লাসরুমে চলে আসে। এদিকে নদী ক্যাম্পাসের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকে। তখনই তার বান্ধবী পিয়া সেখানে আসে আর বলে, কি অবস্থা দোস্ত, কেমন আছিস? ভালো না রে দোস্ত। কেন, তোর আবার কি হলো? শরীর খারাপ নাকি কারোর সঙ্গে ঝগড়া টগড়া করেছিস? না, সেরকম কোনো ব্যাপার না, আমার একটা মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। চুরি কথাটা শুনে পিয়া অনেকটা আটকে উঠল, কারণ নদীর কোনো জিনিস চুরি করা অতটাও সহজ ব্যাপার নয়। নদীর কোনো জিনিস চুরি করা তো দূরের কথা, তার সঙ্গে কথা বলার জন্য দুবার চিন্তা করে, আর সেখানে কিনা একটা মূল্যবান জিনিস কেউ চুরি করে নিয়েছে। তাই পিয়া আবার নদীকে বলতে থাকে, দেখ দোস্ত, একদম ফাজলামো করিস না, সত্যি কথা বল। আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না তোর জিনিস কেউ চুরি করবে। আরে ভাই, আমি ফাজলামো কেন করব, একদম সত্যি কথাই বলছি, আমার মনটা কেউ চুরি করে নিয়েছে। কথাটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিয়া। আবার নদীকে বলতে থাকে তার মন চুরি করার মতো দুঃসাহস কোন ছেলের আছে, যেখানে কিনা কোনো ছেলে তার সঙ্গে কথা বলতে ভয় পায়, তাকে প্রেমের প্রস্তাব দেওয়া বা অন্য কিছু করা তো অনেক দূরের কথা, সেখানে কিনা তার মন চুরি করে নেওয়া। তাই পিয়া নদীকে বলতে থাকে, আরে ভাই, এসব তুই কি বলছিস? তোর মতো মেয়ের মন চুরি করে নেওয়া এটা কোনো দুগ্ধপোষ্য পালকের কাজ নয়। এই কথা বলে পিয়া নদীর কাছ থেকে জানতে চাই কে সেই ছেলে যে কিনা নদীর মন চুরি করে নিয়েছে। তখন পিয়াকে নদী আকাশের কথা বলে। এই কথা শুনে পিয়া তো একদম হেসেই কোটি কোটি হচ্ছে, কারণ আকাশকে দেখতে একদম হ্যাবলার মতো লাগে। সেখানে কিনা আকাশের মতো ছেলে নদীর মন চুরি করে নিয়েছে। আকাশ তো নদীকে দেখলেই ভয় পায়, তার সঙ্গে কথা বলতে চায় না, আর সেখানে এত কিছু। তাই পিয়া নদীকে বলে, দেখ ভাই, ফাজলামো করিস ভালো কথা, কিন্তু তাই বলে এসব ব্যাপারে কিন্তু ফাজলামো আমার ভালো লাগে না। ছেলেটা সহজ সরল, তুই আর 5টা ছেলের সঙ্গে যা ইচ্ছে তাই কর, আমি তোকে কিছুই বলবো না। এই ছেলেটাকে দেখলে আমার কেমন যেন মায়া মায়া লাগে। তুই এই ছেলেটার সঙ্গে প্লিজ অন্য ছেলেদের মতো ছিনিমিনি লিখে দিস না। পিয়ার এই কথাটা শুনেই নদী একটু চটে গেল, কারণ এটা সত্য যে নদী এখনো পর্যন্ত অনেক ছেলের সঙ্গে প্রেমের নামে অভিনয় করেছে। কয়েকদিন প্রেম করার পর ওই ছেলেকে ছ্যাঁকা দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আকাশকে নদী যেদিন প্রথম দেখেছে সেদিনই ভালো লেগেছে। প্রথম দেখাতেই নদী আকাশের প্রেমে পড়ে গেছে, যাকে বলে লাভ ইজ ফার্স্ট সাইট। তাই তো নদী পিয়াকে বলে, দেখ ভাই, আমি একদম ফাজলামো করছি না, যা বলছি সত্যি বলছি, আমি সত্যিই আকাশকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে পিয়া আবারও হাসতে থাকে, কারণ আকাশ তাদের চাইতে 2 বছরের জুনিয়র। সেখানে নদীর মতো রূপবতী মেয়ের সঙ্গে প্রেম করার জন্য ভার্সিটির অনেক ছেলে পাগল হয়ে আছে, কিন্তু নদী অনেকটাই রাগী আর পিলেগাল টাইপের। তাই অনেক ছেলের ক্রাশ থাকার পরও তারা কখনো নদীকে নিজের মনের কথা বলেনি। আর সেখানে কিনা আকাশের মতো হ্যাবলাকান্ত ছেলে প্রেমে পড়েছে নদী নিজেই। আর এখানে সবচাইতে বড় কথা হলো, এদিকে দেখতে দেখতে তাদের ক্লাস টাইম হয়ে আসছে। তারপর পিয়া আর নদী দুজনেই ক্লাসে চলে আসেন। এরপর চলে গেল 2 দিন। হঠাৎ করে আকাশ ভার্সিটিতে আসে না। এটা দেখে নদী অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। আকাশের ক্লাসে অনেকের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু আকাশের সম্পর্কে কোনো আপডেট দিতে পারতো না। 3 দিন পর আকাশ ভার্সিটিতে আসে। ভার্সিটি গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবে, তখনই নদী তাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে থাকে, এই 2 দিন কই ছিলি তুই? ভার্সিটিতে আসিসনি কেন? জানিস তোর জন্য আমার কতটা খারাপ লেগেছে? আমি কতবার তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। নদীর এমন কর্মকাণ্ডে শুধু আকাশ নয়, পুরো ভার্সিটির স্টুডেন্ট অবাক হয়ে নদী আর আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ তখন নদীকে নিজের থেকে কোনো রকমে ছাড়ি নাই, আর একটু দূরে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আর আপু কি হয়েছে আপনার? আপনি এরকম কেন করছেন? আর আমাকেই বা কেন এসব কথা বলছেন? আমাকে তো আপনি ভালোভাবে চিনেনও না, তাহলে আমার জন্য আপনার খারাপ লাগবে কেন? কারণ তোকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি তাই। নদীর এমন কথাই উপস্থিত সকলেই অবাক, কারণ তো আপনারা জানেনই আকাশ নদীর চাইতে 2 বছরের ছোট। তখন আবার নদী আকাশের সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, দেখ আকাশ, আমি সত্যিই তোকে ভালোবেসে ফেলেছি। তোকে ছাড়া আমার জীবনে একটা মুহূর্তও কল্পনা করতে পারি না। এই 2 দিন তুই ভার্সিটিতে আসিসনি,
আমি তোর ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি, তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পারিনি। আপু প্লিজ, আপনি আমাকে এসব কথা বলবেন না। আমার আম্মু এসব কথা শুনলে আমাকে মারবে। এই কথা বলে আকাশ সেখান থেকে কেটে পড়ে আর তখনই উপস্থিত হয় আকাশের কথা শুনে হু হু করে হাসতে থাকে। এরপর থেকে আকাশ ভার্সিটিতে আসলেই নদী তাকে নিজের ভালোবাসার কথা বলতে যেত আর বিভিন্নভাবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করত, কিন্তু আকাশ সবসময়ই সব কিছু অ্যাভয়েড করে চলার চেষ্টা করত। এভাবে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহের মতো চলে গেল। সেদিন ছিল ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, তাই ভার্সিটিতে ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। অপরদিকে নদী সেদিন বাসা থেকে প্ল্যান করে আসে আর কিছু একটা করবে, আকাশকে যেভাবে হোক তার প্রেমের ফাঁদে ফেলবে। তাই সে অনেক সুন্দর করে সাজুগুজু করে জিন্স আর টপস পরে ভার্সিটিতে আসে। অপরদিকে ভার্সিটির সবাই একটা কোনভাবে জেনে গেছিল যে আকাশ খুব ভালো গান গাইতে পারে, তাই সবাই মিলে আকাশকে গান গাওয়ার জন্য বলে। তাই আকাশ স্টেজে চলে যায় গান গাওয়ার জন্য। গান গাওয়া শেষ হতেই আকাশ যেই না স্টেজ থেকে নামতে যাবে তখনই নদী তার সামনে এসে দাঁড়ায় আর হাঁটু গেড়ে বসে একটা গোলাপ আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলে, শখের পুরুষ যেদিন তোমায় দেখেছি সেদিন তোমায় ভালোবেসে ফেলেছি। সেদিন থেকে বারবার তোমাকে আমি আমার ভালোবাসার কথা বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝো না বোঝার ভান করে গেছো। তাই আজ পুরো ভার্সিটিকে সাক্ষী রেখে তোমায় প্রপোজ করলাম, তুমি আমার ভালোবাসা একসেপ্ট করো। আকাশ নদীর এমন কর্মকাণ্ডে কি করবে আর কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। প্রথমত সে এই মুহূর্তে প্রেম ভালোবাসার মতো বিষয়গুলোতে নিজেকে জড়াতে চায় না। এই মুহূর্তে পড়াশোনা করাটাই তার জন্য সবচেয়ে মুখ্য বিষয়, যে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চায়, তারপর এসব কিছু নিয়ে চিন্তা করতে চায়। যদিও এমনটা নয় যে তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা খারাপ, তাই তাকে কিছু একটা করতে হবে, কিন্তু তারপরও সে অন্য কারোর উপর ডিপেন্ড হতে চায় না। সে নিজে কিছু একটা করতে চায়, আর তাই তার এরকম সিদ্ধান্ত নেওয়া। তাই আকাশ চুপ করে সেখানে দাঁড়িয়েছিল। তখনই নদী আবার বলতে থাকে, প্লিজ আকাশ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমার জীবনে সব কিছু থাকলেও ভালোবাসার কোনো মানুষ নেই। হ্যাঁ, এটা সত্য যে আমি অনেক ছেলেদের মন নিয়ে ছিনিমিনি খেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারিনি। কখনোই কারো প্রতি আমার মন থেকে কোনো ফিলিংস আসেনি। তবে তোমাকে যেদিন প্রথম আমি দেখেছি সেদিন থেকে তোমার প্রতি আমার মনে একটা অন্যরকম ভালো লাগা আর ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়েছে। আমি যেখানেই যাই না কেন, যাই করি না কেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তোমাকে আমি আমার পাশে অনুভব করতে পারি। এরপর আর কিছু বলতে যাবে তখনই প্রিন্সিপাল সেখানে উপস্থিত হয় আর নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে, নদী, এটা কি হচ্ছে? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সবাই ভালো কিছু শেখার জন্য আসে, এটা প্রেম করার জায়গা নয়। এক্সকিউজ মি স্যার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার বাবা এই ভার্সিটির ম্যানেজিং কমিটির সভাপতি, আর আমার বাবা প্রতি বছর এই ভার্সিটিতে যে পরিমাণ টাকা ডোনেট করে সেটা হয়তো আপনার কয়েক বছরের ইনকামের চাইতেও বেশি। সো এমন কিছু করবেন না যাতে এটা বন্ধ হতে পারে। নদীর এই কথা শুনে প্রিন্সিপাল স্যার আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন, কারণ এটাই সত্যি নদীর বাবা প্রতি বছর এই ভার্সিটিতে বেশ কয়েক কোটি টাকা ডোনেট করে, কারণ এটা একটা প্রাইভেট ভার্সিটি। তাছাড়া এই শহরে নদীর বাবার প্রতিপত্তি অনেক বেশি। নদীর বাবা চাইলে এরকম কয়েকটা ভার্সিটি কিনে নিতে পারে, তাই নদীর সঙ্গে বিপত্তিতে না যাওয়াটাই ভালো মনে করে প্রিন্সিপাল সেখান থেকে চলে যান। অপরদিকে আকাশ তখনও সেখানে ঠাই দাঁড়িয়ে আছে আর কি করবে চিন্তা করছে। তখন নদী বসা থেকে উঠে দাঁড়িয়ে আকাশকে সবার সামনে জড়িয়ে ধরে আর তারপর কপালে আলতো করে একটা ভালোবাসা পরশ এঁকে দেয়। এমন পরিস্থিতিতে উপস্থিত সবাই অনেক লজ্জায় পড়ে যায় আর আকাশ তার নিজেরও তো এমন মনে হচ্ছে যেন মাটি ফেলে ভিতরে ঢুকে যায়। আকাশ কোনো রকমে নদী থেকে নিজেকে ছায় নেয় আর একটু দূরে দাঁড়িয়ে, এসব আপনি কি করছেন? আপনারা দেখছি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ না হলে কোনো মানুষ সুস্থ অবস্থায় এরকম কোনো কাজ করতে পারে না। আপনি প্লিজ একজন সাইকোলজি দেখান। এই বলে আকাশ সেখান থেকে চলে যেতে চাইবে। নদী তখন আবারও আকাশের হাতটা ধরে ফেলে আর আবারও আকাশকে নিজের ভালোবাসার কথা বলতে শুরু করে। এদিকে এমন অবস্থা দেখে আকাশ তো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আকাশ নদীর গালে একটা চর বসিয়ে দেয়, তারপর রাগে গজগজ করতে করতে বলতে থাকে, এই ভার্সিটি নিয়েই তো আপনার যত সমস্যা। ঠিক আছে, আমি আর এই ভার্সিটিতে পড়াশোনা করব না। আগামীকাল থেকে আর এই ভার্সিটিতে আসবো না। তাহলেই তো
আপনার কোনো সমস্যা থাকবে না? প্লিজ আকাশ, তুমি এরকম করো না। বিশ্বাস করো, সত্যিই তোমায় আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি যদি এইভাবে আমাকে ফেলে চলে যাও, আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ অ্যাভয়েড করো না। কিন্তু আকাশ তখন আর নদীর কোনো কথাই শুনল না। চুপ করে সেখান থেকে বের হয়ে যায়। বাসায় গিয়ে মনমারা হয়ে বিছানায় শুয়ে থাকে। তখনই তার ছোট বোন দিয়া সেখানে আসে আর তাকে এরকম বিষণ্ণ দেখতে পেয়ে প্রশ্ন করে। আরে ভাইয়া, কি হয়েছে তোর? তুই এইভাবে মনমরা হয়ে এখানে শুয়ে আছিস কেন? কই, আমার আবার কি হবে? আমার তো কিছুই হয়নি, এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে আছি। তখন তার ছোট বোন দিয়া তার সঙ্গে আর কোনো কথা বাড়ালো না, কারণ সে বুঝতে পারলো হয়তো তার ভাইয়ের কিছু একটা হয়েছে। তা না হলে সে তো আকাশ কখনোই এভাবে মনমারা হয়ে বসে থাকে না। তারপর দেখতে দেখতে 2 দিন চলে গেল। আকাশ আর ভার্সিটিতে যায় না। 2 দিন পর যখন তার আম্মু এই বিষয়টা খেয়াল করলো, তখন তার আম্মু তাকে বলল, কি ব্যাপার আকাশ, কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এই 2 দিন ধরে ভার্সিটিতে যাচ্ছিস না কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? আম্মু, আমার এই ভার্সিটিতে পড়াশোনা করতে ভালো লাগে না। আমি অন্য কোথাও পড়াশোনা করতে চাই। আর তুমি যদি আমাকে অন্য কোনো ভার্সিটিতে ভর্তি না করাও, তাহলে আমি আর পড়াশোনাই করব না, এবং এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই কথা শুনে আকাশের আম্মুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ এখানে আশেপাশে অন্য কোনো ভালো ভার্সিটি নেই। তাদের অনেক স্বপ্ন, তাদের ছেলে পড়াশোনাটা ভালোভাবে শেষ করবে আর তাদের কাছ থেকে সেটা করবে। কিন্তু আকাশকে যদি অন্য কোনো ভার্সিটিতে ভর্তি করানোর চিন্তা ভাবনা করা হয়, তাহলে তাকে বাসার বাইরে থাকতে হবে। এসব চিন্তা করতে করতে আকাশের আম্মু আকাশকে আর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে চলে গেল। রাতে যখন আকাশের আব্বু বাসে ফিরে আসলো, তখন আকাশের আম্মু সবকিছু আকাশের আব্বুকে খুলে বলে। সবকিছু শুনে আকাশের আব্বু নিজে আকাশের সঙ্গে কথা বলতে যান। আকাশ তখন তার আব্বুর সঙ্গে সেম কথা বলে। আকাশের আব্বু যখন এর পেছনে কারণ জানতে চাই, কিন্তু আকাশ কিছুই বলে না। সে শুধু বলে এই ভার্সিটিতে আর পড়াশোনা করবে না। এরপর 1 সপ্তাহ সময় চলে গেল। তার ফ্যামিলির সবাই তাকে রিকোয়েস্ট করো তার সিদ্ধান্ত থেকে পিছু পা হটাতে পারল না। এটা দেখে তার ফ্যামিলির সবাই একটু চিন্তিত হয়ে পড়লো, কারণ এখনো পর্যন্ত এমন কখনো হয়নি যে আকাশ তার ফ্যামিলি মানুষের কথা শুনেনি। কিন্তু হঠাৎ করে কি এমন হলো? তারপর আকাশের আব্বা আম্মু দুজনে মিলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আকাশকে চট্টগ্রামের ভালো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। আর তারপর থেকে আকাশ সেখানেই পড়াশোনা করে। দেখতে দেখতে 6 বছর কেটে গেল। আকাশ ডাক্তারি পড়াশোনা শেষ করেছে আর ঢাকার একটি স্বনামধন্য প্রাইভেট হসপিটালে চাকরি নিয়েছে। সে শুধু প্রাইভেট ক্লিনিকে রোগী দেখে, সে রকমটাই নয়। সে সরকারি ছুটি থাকে, মানে শুক্রবার শনিবার 2 দিন সে তার গ্রামের বাড়িতে চলে যায় আর সেখানে রোগীদের ফ্রি ট্রিটমেন্ট করায়। কারণ ছোটবেলা থেকে মানব সেবা তার একটি বিশাল ধর্ম ছিল। সে কোনো অসহায় দরিদ্র ব্যক্তিদের দেখলে নিজের সবটা দিয়ে সাহায্য করার চেষ্টা করত। এভাবেই চলছিল তার দিনগুলো। হসপিটাল, বাসা আর রোগী দেখা, এগুলো নিয়েই সকালবেলা বাসা থেকে বের হয়ে যাওয়া আর রাত 10টার পর বাসায় ফিরে আসা। সেদিন যখন রাতে আকাশ বাসায় ফিরে আসে, তখনই তার আম্মু বলে, বাবা, চাকরি তো অনেক করলি, এবার চাকরি চিন্তা বাদ দিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর। বয়স তো আর কম হলো না, এবার অন্তত বিয়ে শাদী কর। তাছাড়া আমি একা একা সংসার সামলাতে গিয়ে হাঁপিয়ে গেছি। অপরদিকে তোর বাবার ব্যবসা, একা একা ব্যবসাও সামলাতে পারছে না। তোকে কত বললাম বাইরে চাকরি করার কোনো প্রয়োজন নেই, বাবার ব্যবসাটা দেখাশোনা কর, কিন্তু তুই তো কোনো কথাই শুনলি না। দেখো, একদম বাজে বকবে না। ব্যবসা আমার ভালো লাগে না, তাই তো এত কষ্ট করে ডাক্তারি পড়াশোনা করে ডাক্তার হয়েছি। আর যদি বিয়ের কথাই আসে, তাহলে আগে দিয়াকে বিয়ে দাও। এই কথা শুনে দিয়া নিজের রুম থেকে তেড়ে আসে আর তার ভাইয়াকে বলতে থাকে এখন কেন তাকে নিয়ে পড়া হয়েছে। তার ভাই তো পড়াশোনা শেষ করেছে, চাকরি করছে, সে বিয়ে করতে পারবে না। আর এদিকে দিয়া এখনো পড়াশোনা শেষ করেনি, তাহলে এখনই তাকে কেন বিয়ে করতে হবে? তাদের ভাই বোনের এরকম ঝগড়া দেখে তার আম্মু বলে, হয়েছে বাবা, তোরা দুইজনই আমাকে ক্ষমা করে দে, তোদের কাউকে বিয়ে করতে হবে না। এরপর আকাশের আম্মু আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। আর এইদিকে আকাশ নিজের রুমে এসে মোবাইল টিপাটিপি করতে থাকে আর তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই চলতে থাকে।
তার প্রতিদিনকার রুটিন। সেদিন সকাল 11টার দিকে সে নিজের চেম্বারে বসে রোগী দেখছিল। তখনই একজন একটা মেয়েকে নিয়ে তার কেবিনে প্রবেশ করে। মেয়েটাকে দেখেই আকাশ দাঁড়িয়ে গেল। এ তো অন্য কেউ নয়, তারই ভার্সিটিতে পড়া ওই মেয়েটা নদী। কিন্তু নদীর এই অবস্থা কেন? তাকে দেখে তো মনে হচ্ছে সে একটা মানসিক রোগী। চেহারার মাধুর্য এখন আর নেই, শরীরের হাড্ডি বের হয়ে গেছে। দেখলে মনে হয় যেন কতদিন ধরে না খেয়ে আছে। আকাশ তখন নদীর সঙ্গে আসা ভদ্রলোককে জিজ্ঞেস করেন, আসসালামু আলাইকুম, ওনার কি সমস্যা? বাবা, এই হলো নদী, আমার মেয়ে। ও মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। আমি যতদূর ওর বন্ধুদের কাছে শুনেছি, ও আকাশ নামের একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু ছেলেটা তার ভালোবাসার মর্যাদা না দিয়ে তাকে ফেলে অনেক দূরে চলে গিয়েছে। তারপর আমার মেয়েটা ওই ছেলেটাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো খোঁজখবর পাইনি। তারপর দেখি আমার মেয়েটার এই অবস্থা হয়ে গেছে। আকাশ যেন নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। নদী কি তবে সত্যি সত্যি তাকে ভালোবাসতো? আর ভালোবাসা পাওয়ার জন্য নদী নিজের এই অবস্থা করেছে? আকাশ সেদিন আর নদীর আব্বুর কাছে নিজের পরিচয় প্রদান করলো না। নিজের পরিচয় গোপন রেখেই আকাশ নদীর সম্পর্কে সবকিছু জেনে নিল। আর তারপর আকাশ নদীর আব্বুর কাছ থেকে তাদের বাসার অ্যাড্রেসটা চেয়ে নিল এবং বলল সে নদীকে বাসে গিয়ে ট্রিটমেন্ট করবে। এই কথা শুনে নদীর আপু অনেক বেশি খুশি হয়, কারণ তিনি শুনেছিলেন আকাশ অনেক বড় ডাক্তার। তিনি তো ভেবেছিলেন হয়তো ট্রিটমেন্ট করবে কিনা সেটাই সন্দেহ কারণ আকাশ বড়লোক রোগীদের ট্রিটমেন্ট করে না। নদীর আপু তখন আকাশের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। অনেক ধন্যবাদ তোমাকে বাবা। তোমার ব্যাপারে যতটুকু শুনেছিলাম আমি তো ভেবেছিলাম হয়তো তুমি আমার মেয়েকে দেখবেই না, কিন্তু এখন তুমি বলছো আমার মেয়েকে তুমি বাসায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবে। সত্যি বাবা, তোমার মতো মানুষেরা বেঁচে আছে বলেই পৃথিবীতে এখনও মানবতা বেঁচে আছে। তবে ওই ছেলেটার জন্য আমার খুব আফসোস হয়, যে ছেলেটা কিনা আমার মেয়ের ভালোবাসাকে উপেক্ষা করে আমার মেয়েটাকে পাগল বানিয়ে দিয়ে ছেড়েছে। এই বলে নদীর আব্বুর কান্না করতে থাকে। আকাশ তখন নদীর আব্বুকে সান্ত্বনা দেয় এবং বাড়ি ফিরে যেতে বলে। সেদিন বিকেল 4টার দিকে আকাশ হসপিটাল থেকে বের হয়ে নদীর আব্বুর দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে আসে। গাড়ি থেকে নামতেই দেখতে পেল বিশাল এক অট্টালিকা, একদম রাজকীয় রাজপ্রাসাদের মতো। আকাশ ধীর পায়ে বাড়ির ভিতর প্রবেশ করে। কলিং বেল চাপ দিতেই বাড়ির কাজের মেয়েটা এসে দরজা খুলে দেয়। আকাশকে দেখে সে বলতে থাকে ভিতরে যাওয়ার জন্য এবং এটাও বলে যে মালিক তাকে বলে রেখেছিল কেউ একজন আসবে তাকে নদীর রুমে পাঠিয়ে দিতে। কাজের মেয়েটা তখন আকাশকে নদীর রুম দেখিয়ে দেয় আর আকাশ তখন সিঁড়ি বেয়ে উপরে উঠে নদীর রুমে চলে আসে। রুমের ভিতরে ঢুকেই আকাশের চক্ষু একদম চরকাজ। রুমের ভিতরে পরিবেশটা দেখে সে কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না, কারণ পুরো রুমে দেওয়াল জুড়ে আকাশের ছবি টানানো। ছবিগুলো তখনকার সময় যখন কিনা আকাশ হাবলার মতো চুলে তেল দিয়ে শার্টের সবগুলো বোতাম লাগিয়ে ভার্সিটিতে যেত। আর এখন তো আকাশ ডাক্তার এবং পুরো স্মার্ট একটা ছেলে। তাই নদীর আপু দেখার পরও আকাশকে চিনতে পারেনি। যাই হোক, রুমের ভিতরে যেয়ে আকাশ নদীকে কোথাও দেখতে পেল না, তাই আবার রুম থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই নদীর আব্বুর সঙ্গে দেখা হয়। নদীর আব্বু আকাশকে দেখা মাত্রই কৃতজ্ঞতা স্বরূপ আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, বাবা, তুমি তাহলে এসেছো। আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে হয়তো দেখা করতে পারবোই না, কারণ তোমার অনেক নামডাক খ্যাতি, কিন্তু তুমি নিজে আমার বাসায় এসে আমার মেয়ের ট্রিটমেন্ট করতে চাইবে, এটা আমার কল্পনা অতীত ছিল। আঙ্কেল বাদ দিন না সেসব কথা। আমি একজন ডাক্তার, রোগীর ট্রিটমেন্ট করা আমার দায়িত্ব। এখন বলুন নদী কোথায় আছে? আমি তো ওনাকে ওনার রুমে দেখতে পেলাম না। সে হয়তো ব্যালকনিতে বসে আছে। দিনের বেশিরভাগ সময় ব্যালকনিতে একা একা বসে থাকে আর কি যেন একটা ভাবে। আমরা কেউ যদি ওর সঙ্গে কথা বলতে চাই তাহলে ও আমাদের সঙ্গে কোনো কথা বলে না, সব সময় চুপচাপ থাকে। আবার আমরা যদি জোর করি তার সঙ্গে কোনো কথা বলতে চাই তাহলে খুব বেশি রিয়্যাক্ট করে, এমনকি আমাদের আঘাত করতে চায়। নদীর আব্বুর সঙ্গে কথা শেষ করে আকাশ আবার রুমে ফিরে আসে। রুমে এসে দেখতে পাই নদী বেলকনি থেকে রুমের দিকে আসছে। আকাশকে দেখে নদী কেমন একটা রাগী চেহারা নিয়ে আকাশের দিকে তাকায়। আকাশ তখন নদীকে বলে, হাই, আমি আকাশ, কেমন আছো তুমি? আকাশের কথাই নদী কোনো উত্তর দেয় না, কপাল কুঁচকে আবার বেলকনিতে চলে যেতে লাগে। আকাশ তখন আর কোনো কথা না বলে তার পিছন পিছন বেলকনিতে চলে আসে। নদী বেলকনিতে এসে বাইরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আকাশ তখন আবারও নদীর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু নদী আকাশের সঙ্গে কোনো কথাই বলে না, যদিও চুপচাপ যেন
কোনো কথা বলাই ভুলে গেছে। আকাশ অনেক রকম চেষ্টা করার পরও নদীর সঙ্গে কোনো কথাই বলতে পায়নি। প্রায় 1 ঘন্টা পর আকাশ বাধ্য হয়ে নদীর রুম থেকে বের হয়ে নিচে চলে আসে। ড্রয়িং রুমে এসেই দেখতে পাই নদীর আব্বু বসে বসে কান্না করছে। আকাশ তখন নদীর আব্বুর পাশে বসে আর নদীর আব্বুর হাত দুটো ধরে বলে, আঙ্কেল প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। তবে কি বাবা তুমিও হাল ছেড়ে দিচ্ছ? আমার মেয়েটার কোনো দিনই সুস্থ হবে না, আর কোনো দিনই কি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে না? এই বলে নদীর আব্বু কান্না করতে শুরু করে। আর এদিকে আকাশ তখন কিছুক্ষণ চুপ থাকার পর আবারও নদীর আব্বুকে বলতে থাকে, আঙ্কেল আপনার মেয়ের জীবন থেকে হারিয়ে যাওয়া সেই ছেলেটা আমি। আকাশের মুখ থেকে এই কথাটা শুনেই নদীর আব্বু লাফ দিয়ে উঠে দাঁড়ায়। আর তারপর আকাশের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর বলতে থাকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার মেয়ের জীবন হারিয়ে যাওয়া সেই ছেলেটা তুমি। আমার মেয়ে তো বলেছিল ওই ছেলেটা হাবলার মতো দেখতে, আর তোমার ছবিও দেখেছিলাম, কিন্তু ছবির সঙ্গে তোমার চেহারার খুব একটা মিল নেই। আসলে আঙ্কেল তখন আমি ওভাবেই থাকতাম, কারণ আমার জীবনে প্রেম ভালোবাসার মতো বিষয়গুলোকে আমি কখনো সেভাবে গুরুত্ব দেইনি। আর আমি চাইতাম না প্রেম ভালোবাসার মতো জিনিসগুলো আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাক। তাই আমি আপনার মেয়ের এই পাগলামিগুলোকে পাত্তা না দিয়ে ভার্সিটি ছেড়ে চলে যাই। আমি তো ভেবেছিলাম হয়তো আমি এখান থেকে চলে যাওয়ার পর নদী সব কিছু ভুলে যাবে আর আমাকেও, কিন্তু এর পরিণাম এতটা ভয়াবহ হবে আমি সেটা বুঝতে পারিনি। এই বলে আকাশও কান্না করতে থাকে। তখন নদীর আব্বু আকাশের হাত দুটো ধরে আকাশকে অনেক রিকোয়েস্ট করে, বলতে থাকে আকাশ যেন এবার নদীকে ফিরিয়ে না দেয়, আর সেই সঙ্গে নদীকে যেন একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দেয়। আকাশ তখন নদীর আব্বুর হাত দুটো ধরে নদীর আব্বুকে কথা দেয় আকাশ আর কখনোই এরকম করবে না, নদীকে আর কোনো কষ্ট দেবে না। সে নদীকে সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেবে এবং সেই সঙ্গে নদীকে তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিজের ঘরে নিয়ে যাবে। এই কথা শুনে নদীর আব্বু একটু আশ্বস্ত হয় আর একটা দীর্ঘশ্বাস ফেলে নদীর সঙ্গে দেখা করতে চলে যায়। এদিকে আকাশ নিজের বাসায় চলে আসে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তখনই তার ছোট বোন দিয়া সেখানে আসে। তাকে এমন বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে তোর? আজ আবার হঠাৎ করে তোর মন খারাপ কেন? না রে, এমন কিছু ভালো লাগছে না। এ বলে আকাশ তার বোনকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। তার বোন তখন তাকে প্রেশার দিল না কি হয়েছে সেটা বলার জন্য। আকাশ তখন কোনো কথা না বলে চুপচাপ বাড়ির ভিতরে চলে আসে আর নিজের রুমে গিয়ে শুয়ে থাকে। আজ নদীর জন্য তার খুব বেশি মন খারাপ লাগছে, কেন জানি খুব বেশি কান্না পাচ্ছে। সে নিজেকে আর কোনোভাবে কন্ট্রোল রাখতে পারছে না। একটা মেয়ে একটা ছেলের ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিল, এটা সে ভাবতেই পারছে না। বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে থাকে। এভাবে প্রায় রাত 10টার মতো বেজে যায়। তখনই তার আম্মু তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। তার আম্মু রুমে এসে দেখতে পায় আকাশ বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। তখনই তার আম্মু তার পাশে গিয়ে বসে, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, কি ব্যাপার আকাশ, কি হয়েছে তোর? তুই এইভাবে কান্নাকাটি করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আম্মু, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। জানি না এই ভুলের প্রতিদান আমি কোনো দিনও দিতে পারবো কিনা। কেন রে বাবা, কি এমন হয়েছে যেটার জন্য তুই প্রতিদান দিতে পারবি না? আমাকে খুলে বলতো কি হয়েছে তোর। তখন আকাশ তার আম্মুকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে তার আম্মু কোনো কথাই বলল না, চুপচাপ কিছুক্ষণ ওখানে বসে রইল। তারপর রুম থেকে বের হয়ে চলে গেল। আসলে তিনি নিজেও বুঝতে পেরেছেন বিষয়টা। কাউকে মন থেকে খুব বেশি ভালোবেসে ফেলে তারপর হঠাৎ করে সেই মানুষটা জীবন থেকে হারিয়ে গেলে কেমন লাগে, সেটা যেই মানুষটা ভালোবাসে সেই বোঝে। সেদিন আর রাতের খাবার খেলো না আকাশ, ওভাবেই ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হসপিটালে চলে যায়। হসপিটালে সে কোনোভাবেই মন বসাতে পারছিল না, কোনো কাজই তার ভালো লাগছিল না। বারবার শুধু নদীর কথাই মনে পড়ছিল। কি থেকে কি হয়ে গেল, কত ভালো একটা মেয়ে এভাবে নিজের জীবনটা নষ্ট করে দিল। এসব কিছু চিন্তা করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল এটা আকাশ বুঝতেই পারল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টা বাজে। আজ সেরকম রোগী দেখা হয়নি, কারণ আকাশ তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দিয়েছে আজ কোনো রোগী দেখবে না। আর
তার নিজের মানসিক অবস্থা ভালো নেই, তাই আকাশ তখনই হসপিটাল থেকে বের হয়ে নদীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসেই আকাশ দেখতে পায় নদী ড্রয়িং রুমে বসে ছোট্ট বাচ্চাদের মতো নিয়ে খেলনা নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। এই অবস্থাটা আকাশ আর সহ্য করতে পারছে না, তার চোখ দিয়ে তখনই দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তখনই নদীর আব্বু আকাশের পাশে এসে দাঁড়ায় আর তার কাঁধে হাত রেখে বলতে থাকে, বাবা, এই মুহূর্তে তুমি আমার শেষ ভরসা। তুমিই পারো আমার মেয়েটাকে আবার আমার বুকে ফিরিয়ে দিতে। আকাশ কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, সে তো নিজেই কন্ট্রোল করতে পারছে না, সেখানে সে আবার নদীর আব্বুকে কি বলবে। আকাশ ওখানে দাঁড়িয়ে থেকে কান্না করতে থাকে। প্রায় 10 মিনিট পর নদীর আব্বু আকাশকে নিয়ে এসে ড্রয়িং রুমে বসে আর তাদের কাজের মেয়েটাকে আকাশকে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য বলে। তখন আকাশ নদীর আব্বুকে বলে সে নাস্তা খাবে না, আগে নদীর সঙ্গে কিছু সময় কাটাবে। এই বলে সে ফ্লোরে নদী যেখানে খেলা করছিল সেখানে নদীর পাশে বসে। সে নদীর খেলনাগুলো থেকে একটা খেলনায় হাত দিতে যাবে, তখনই নদী ওটা ছো মেরে নিয়ে যায় আর ছোট বাচ্চাদের মতো কান্না করতে থাকে। তুমি আমার খেলনা নেবে না, তুমি আমার খেলনা নিচ্ছ কেন? তুমি একটু শান্ত হও, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? আমি তোমার বন্ধু হয়ে তোমার সঙ্গে সারাক্ষণ খেলাধুলা করতে চাই। সত্যি বলছো তুমি আমার বন্ধু হবে? সত্যি সত্যি 3 সত্যি। আমি তোমার বন্ধু হব এবং প্রতিদিন বিকেলে তোমার সঙ্গে খেলা করতে আসব। এরপর আস্তে আস্তে আকাশ নদীর সঙ্গে একটু ভালো সম্পর্ক গড়ে তোলে, কারণ মেন্টালি কোনো রোগীর ট্রিটমেন্টের জন্য তার সঙ্গে প্রথমে ভালো একটা সম্পর্ক গড়ে তোলাটা সবচেয়ে বেশি আবশ্যক। আর আকাশও সেটাই করেছে। এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। আকাশ আর নদী দুজনেই পুতুল নিয়ে খেলা করছে। তখনই হঠাৎ করে নদী বলে ওঠে, বন্ধু জানো, আমার এই মেয়ে পুতুলটা এই ছেলে পুতুলটাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু জানো এই ছেলে পুতুলটা মেয়ে পুতুলটাকে একটুও ভালোবাসে না। এই ছেলে পুতুলটা পচা, খুব বাজে। আচ্ছা শোনো, আমরা না এখন থেকে আর পুতুল খেলবো না, আমরা কাল থেকে নতুন কিছু খেলবো। এসব খেলা আর খেলবো না, কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে আমরা কেন থাকবো? নদীও তখন আকাশের সঙ্গে এক কথায় রাজি হয়ে গেল। এদিকে আকাশের বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে আসলো। নদী আকাশকে কোনোভাবেই যেতে দিচ্ছিল না। নদী বারবার আকাশকে বলছিল তার কাছে থাকতে এবং তার সঙ্গে খেলা করতে, কিন্তু আকাশকে তো বাড়ি ফিরতেই হবে। তাই আকাশ নদীর জন্য নিয়ে আসা চকলেটের প্যাকেটটা নদীর হাতে দিয়ে বলে, বন্ধু, এই নাও, তোমার জন্য আমি তোমার ফেভারিট চকলেট নিয়ে এসেছি। কাল আসার সময় আবার অনেকগুলো চকলেট নিয়ে আসবো। এবার তুমি আমাকে যেতে দাও। ঠিক আছে বন্ধু, তুমি আমাকে চকলেট দিয়েছো বলে কিন্তু আমি তোমাকে যেতে দিচ্ছি, তা না হলে কিন্তু তোমাকে যেতে দিতাম না। কাল আসার সময় কিন্তু তুমি সত্যি সত্যি আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবে। আকাশ নদীর বাসা থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসে। তখন আনুমানিক সন্ধ্যা 7টার মতো বাজে। কলিং বেল চাপ দিতে তার আম্মু এসে দরজা খুলে দেয়। আকাশকে তখনও খুব বিষণ্ণ দেখাচ্ছিল। আকাশের আম্মু আকাশকে ড্রয়িং রুমে বসতে বলে আকাশের জন্য এক গ্লাস শরবত বানিয়ে আনে আর তারপর সেটা আকাশের হাতে তুলে দিয়ে আকাশকে তার আম্মু প্রশ্ন করে, কি অবস্থা আকাশ? নদীর এখন কি খবর? সে সুস্থ হবে তো? আম্মু, আমি এখনো নদীর ট্রিটমেন্ট শুরু করিনি। আগে আমি ভালোভাবে তার মানসিক অবস্থাটা বুঝতে চাই, তার সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চাই, তারপর তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আমার মনে হয় নদীকে এখানে রেখে আমি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো না। নদীকে নিয়ে দেশের বাইরে কোথাও যেতে হবে এবং তাকে উন্মুক্ত একটা পরিবেশে ছেড়ে যেতে হবে। কিন্তু নদীর আব্বু কি তোর সঙ্গে নদীকে যেতে দেবে? এটা ওনার সঙ্গে কথা বলে দেখতে হবে, কারণ উনিই নদীর বাবা এবং এই মুহূর্তে নদীর সমস্ত ব্যাপারে ডিসিশন নেওয়ার অধিকার ওনার আছে। তাই আগে ওনার সঙ্গে কথা বলে দেখব। উনি যদি আমাকে পারমিশন দেন তাহলেই আমি নদীকে নিয়ে দেশের বাইরে চিকিৎসা করাতে যাব। এ বলে আকাশ নিজের রুমে চলে আসে। এর পরের দিন যখন আকাশ নদীর সঙ্গে দেখা করতে গেল তখন নদীর আব্বুর সঙ্গে সমস্ত ব্যাপারটা খুলে বলল। সবকিছু শুনে নদীর আব্বু আকাশকে বলে, দেখো, আমার মেয়েটাকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য যা কিছু করতে হোক আমি সব কিছু করতে রাজি। বিগত 6টা বছর ধরে আমি যে কি একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আর টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না, যত টাকা লাগে আমি দেব। আমার মেয়ে ছাড়া তো পৃথিবীতে আমার কেউ নেই।
নদীর আপুর এসব কথা শুনে আকাশ সিদ্ধান্ত নিল নদীকে নিয়ে সে দেশের বাইরে যাবে। এমন কোনো একটা দেশে যাবে যেখানে প্রেম ভালোবাসা ওপেন সিক্রেট, যেখানে ভালোবাসা বাধা দেওয়ার মতো কেউ নেই। তখনই সে মনে মনে চিন্তা করলো নদীকে নিয়ে সে আমেরিকায় যাবে, কারণ আমেরিকার বাচ্চারা 12 বছরের পর থেকে একদম স্বাধীন হয়ে যায়। তারা যা ইচ্ছে তাই করতে পারে, তাদের জীবনে কোনো বাধা বিপত্তি থাকে না। এরকম চিন্তা করতে করতে দুদিন পরে সে নদীকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। নদী তো প্রথমে যাওয়ার জন্য একদম রাজি ছিল না, কারণ এই মুহূর্তে তার মনে ভয় জিনিসটা খুব বেশি ভয় কাজ করত। সে সব কিছুতেই ভয় পেত, কিন্তু আকাশ তাকে খুব ভালোভাবে বোঝায় এবং তারপরে নদী আকাশের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। আজ তারা আমেরিকায় এসে পৌঁছেছে। আমেরিকাতে আকাশের পরিচিত একজন সাইকোলজিস্ট ছিল। আকাশ তার সঙ্গে আগে থেকে কথা বলে রেখেছিল নদীর ব্যাপারে, তাই সেখানে এসে তাদেরকে খুব বেশি ব্যাগ পোহাতে হলো না। তার সেখানে পৌঁছে প্রথমে একটা হোটেল রুম বুক করলো, যেটাতে শুধুমাত্র একটাই বেডরুম ছিল। আকাশ চেয়েছিল নদীকে তার খুব কাছাকাছি রাখতে এবং পরিপূর্ণ ভালোবাসা দিয়ে নদীকে সারিয়ে তুলতে। নদী রুমের ভিতর প্রবেশ করে রুমটা একটু ভালোভাবে দেখেন। রুমটা তার বেশ ভালোই পছন্দ হয়েছে, তাই সে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। আকাশ তখন নদীকে কোনো কিছু না বলে নিচে ফ্রেশ হতে চলে গেল। এসে দেখতে পায় নদী ততক্ষণে ঘুমিয়ে গেছে, তাই আকাশ আর নদীকে ডাকলো না, কারণ একজন মেন্টালি সিক রোগীর জন্য ঘুমটা সবচাইতে বেশি প্রয়োজন। তাই সে রুমের দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়ে একটু বাইরে চলে গেল, আর তারপর তাদের জন্য খাবার অর্ডার করলো। এদিকে কিছুক্ষণ পরেই নদীর ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠে আকাশকে কোথাও দেখতে না পেয়ে কান্না শুরু করে দিল। এদিকে প্রায় 20 মিনিট পর আকাশ রুমে ফিরে আসে। রুমের কাছাকাছি আসতে এসে নদীর কান্নার আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি করে রুম খুলে রুমের ভিতর প্রবেশ করে, আর তার রুমে এসে দেখতে পায় নদী খুব জোরে জোরে কান্না করছে। সে আস্তে আস্তে নদীর পাশে গিয়ে বসলো, আর তারপরে নদীর কাঁধে হাত রেখে নদীকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো? আর তুমি কখন ঘুম থেকে উঠলে? আমি তো সেই কখন ঘুম থেকে উঠে গেছি। তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? তুমি জানো না আমি একা একা খুব ভয় পাই। ঠিক আছে বাবা, সরি। আমি আর কখনোই তোমাকে রেখে কোথাও যাব না। এই যে আমি তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, দুজনে একসঙ্গে খাবার খাবো। এই বলে লাগেজ থেকে নদীর জন্য কিছু কাপড় চোপড় বের করে নদীকে নিয়ে আকাশ ওয়াশরুমে চলে যায়। তারপর সবকিছু রেডি করে দিয়ে সে বাইরে বের হয়ে আসে। এদিকে নদীর বাড়িতে তার কাজের লোকেরা তাকে ফেস করিয়ে দিত। এই অবস্থা হওয়ার পর থেকে নদী নিজের কোনো কিছুই করতে পারতো না। নদী তখনই পানি দিয়ে খেলা করছিল প্রায় 1 ঘন্টা যাবৎ। তখনই আকাশ মনে মনে ভাবলো ওয়াশরুমের ভিতরে আবার কিছু হলো কিনা। তাই আকাশ বিছানা থেকে উঠে এসে ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে নদীকে জিজ্ঞেস করে নদী গোসল করেছে কিনা। নদী তখন কোনো কথাই বলে না। আকাশের তখন নদীর জন্য খুব বেশি চিন্তা হচ্ছিল, তাই সে 7 পাঁচ চিন্তা না করে ওয়াশরুমের ভিতর ঢুকে পড়ে। ওয়াশরুমে ঢুকেই আকাশ দেখতে পায় নদী বাথটবে পানি দিয়ে খেলা করছে। এটা দেখে আকাশ নদীকে জিজ্ঞাসা করে, নদী এখনো গোসল করেনি কেন? অনেকক্ষণ পানির মধ্যে থাকলে তো ঠান্ডা জ্বর হয়ে যেতে পারে। নদী তখন কোনো কথাই বলে না, সে তার মতো করে খেলা করতে থাকে। তাই আকাশ আর কোনো উপায়ন্তর না পেয়ে নিজেই নদীকে গোসল করিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং তাই করে। তারপর নদী কাপড় চেঞ্জ করিয়ে রুমে নিয়ে আসে। গেল তো একটা বিপদে, তারপর পড়ে রইল খাবার খাওয়া। তখনই হঠাৎ নদীর আব্বু আকাশকে ফোন করে তার ঠিক মতো পৌঁছেছে কিনা জানার জন্য। আকাশ ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই তো কিছুক্ষণ হলো আমরা এসে পৌঁছালাম। আপনাকে ফোন করব ভাবছিলাম, আর তখনই আপনি ফোন করলেন। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। আমি মনে হয় তোমাকে খুব বেশি ঝামেলার মধ্যে ফেলে দিলাম, কারণ সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। একটা কাজের মেয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ নদী তো তার নিজের কোনো কিছুই করতে পারে না, সব কিছুই কাজের লোকেদের করে দিতে হয়। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আমি থাকতে আপনার মেয়ের কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি তো আপনাকে বলেছি নদীকে আমি সম্পূর্ণ সারিয়ে তুলব এবং তাকে আমি আমার ঘরে নিয়ে যাব। তাহলে তার এইটুকু দায়িত্ব কেন নিতে পারবো না? এরপর আরও বেশ কিছুক্ষণ আকাশ নদীর আব্বুর সঙ্গে কথা বলে, তারপর ফোন রেখে দেয়। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই নদী আবারও কান্না শুরু করে খাবার খাওয়ার জন্য। আকাশ ফোনটা রেখে দিয়ে খাবার প্যাকেট থেকে খাবারগুলো প্লেটে নেয়, তারপর নদীকে খাইয়ে দিতে থাকে।
একদম যেন ছোট বাচ্চার মতো হয়ে গেছে এখন, আর সে কোনো কিছুই বুঝতে পারে না। নদী ছোট্ট বাচ্চার মতো খাবার খাচ্ছে আর আকাশ তাকে খাইয়ে দিচ্ছে। তার মনে যে কেমন একটা ফিল হচ্ছে এটা সে বুঝতে পারছে না। এভাবে কেটে গেল 2 দিন। আকাশের পরিচিত সেই সাইকোলজিস্টের কথা আপনাদের বলা হয়েছিল। সে কোনো একটা কাজে ব্যস্ত থাকার কারণে এই 2 দিন আকাশের সঙ্গে দেখা করতে পারেনি। তাই আজ সকালে সে আকাশকে ফোন দিয়ে জানিয়েছে নদীকে নিয়ে তার চেম্বারে গিয়ে দেখা করে আসতে। তাই সকাল সকাল আকাশ নদীকে নিয়ে রেডি হয়ে পড়ে সাইকোলজিস্টের সঙ্গে দেখা করার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে তো আমি সব কিছু খুলে বললাম, এবার দেখুন কি করা যায়। চিন্তা করো না, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তবে ওর কিছু টেস্ট করাতে হবে, আমি লিখে দিচ্ছি, তুমি করিয়ে নাও, তারপর স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নিব। এই বলে সাইকোলজিস্ট বেশ কিছু টেস্ট লিখে দিলেন। আকাশ তখন নদীকে নিয়ে ল্যাবে চলে গেল এবং এই টেস্টগুলো করালো। রিপোর্ট পেতে 2 দিন সময় লাগবে, তাই আকাশ আবার ও নদীকে নিয়ে হোস্টেলে চলে যায়। 2 দিন পর রিপোর্ট আসলে আকাশ রিপোর্টগুলো নিয়ে সাইকোলজিস্টের সঙ্গে দেখা করতে যায়। উনি সবগুলো রিপোর্ট খুব ভালোভাবে দেখেন এবং আকাশকে বলেন, দেখো, ওর মধ্যে যেটা হয়েছে ওটা আমার মনে হয় মেডিসিন দিয়ে খুব একটা কাজ হবে না। তবুও আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। তবে সবচাইতে যেটা বেশি প্রয়োজন সেটা হলো তাকে ভালোবাসাময় ভালো একটা পরিবেশে রাখতে হবে। সে যেই কারণেই এরকম হয়েছে ওটা তাকে ফিরিয়ে দিতে হবে, তাহলেই তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। আর তা না হলে হয়তো আমরা খুব দীর্ঘ একটা সময় ধরে তার ট্রিটমেন্ট করাতে পারবো, কিন্তু হয়তো সে পুরোপুরি সুস্থ হবে না। আকাশ তখন ওই সাইকোলজিস্টকে নদীর ট্রিটমেন্ট শুরু করতে বলে এবং নিজেও সিদ্ধান্ত নেয় যেভাবে হোক নদীকে সুস্থ করে তুলবেই। প্রায় 2 মাস ধরে চলছে নদীর ট্রিটমেন্ট, আর অপরদিকে আকাশের অক্লান্ত পরিশ্রম নদীকে সুস্থ করে তোলার জন্য। ইতিমধ্যে নদীও বেশ খানিকটা সুস্থ হয়ে গেছে। তাই তো আকাশ নদীকে নিয়ে আবারও সাইকোলজিস্টের সঙ্গে দেখা করতে যায়। আকাশ, নদী এখন মোটামুটি সুস্থ। তুমি চাইলে তাকে আবার পুরানো পরিবেশটা ফিরিয়ে দিতে পারো, তাহলেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। আকাশ তখন নদীকে নিয়ে বাসায় ফিরে আসে আর মনে মনে সে সিদ্ধান্ত নেয় নদীকে নিয়ে কাল সে একটু ঘুরতে যাবে এবং সেখানে গিয়ে সে পুনরায় নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। সে নদীকে প্রপোজ করবে এবং ভালোবাসার কথা বলবে। তাই পরের দিন সে নদীকে নিয়ে বাইরে বের হয় এবং খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যায়। নদী তো ওখানে গিয়ে অনেক খুশি, চারপাশে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে আর মনের আনন্দে লাফালাফিও করতে থাকে। তখনই আকাশ নদীর পিছন থেকে নদীকে ডাক দেয় আর তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে আর ভালোবাসার কথা বলে। সে আমার মনের রানী, তোমায় ভালোবেসে আসছে দীর্ঘ 7টা বছর ধরে, কিন্তু কোনো এক অজানা কারণে তোমাকে ভালোবাসার কথা বলা হয়ে ওঠেনি। আজ সাহস করে তোমায় বলতে এসেছি, প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। নদীর মাঝে এই কথাগুলো শোনার পর সেরকম একটা রিয়াকশন আসলো কিনা সেটা বোঝা গেল না, কিন্তু নদী ফুলগুলো পেয়ে অনেক খুশি হলো আর আকাশের হাত থেকে ফুলগুলো নিয়ে সে মনের আনন্দে ওগুলো নিয়ে খেলা করতে লাগলো। ফুলগুলোতে বারবার চুমু খেতে লাগলো আর আকাশকে ধন্যবাদ দিতে লাগলো। ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর ফুলগুলো এনে দেওয়ার জন্য। জানো আমি ফুলগুলো খুব ভালোবাসি। তারপর আকাশ নদীকে নিয়ে সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো আর রাতের খাবার খাওয়ার পর হোটেলে ফিরে আসলো। এভাবে চলে গেল আরও কয়েকদিন। আকাশ ভেবে পাচ্ছে না কিভাবে নদীকে সম্পূর্ণ সুস্থ করা যাবে। তাকে সুস্থ করে তোলার জন্য তো সেরকম চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারপর নদী কেন সুস্থ হচ্ছে না। তাই আকাশ বারবারই সাইকোলজিস্টের কাছে ছুটে আসে এবং পরামর্শ চাই। দেখো, ওদের যা হওয়ার কিছুই নেই। দীর্ঘ 6 বছর ধরে নদী এরকম অবস্থায় আছে, তাই এটা সেরে উঠতে একটু সময় তো লাগবেই। তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রেখেছে, তুমি চেষ্টা চালিয়ে যাও। আকাশ তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে তাকে কিছু একটা করতে হবে। তাই সে সেদিন থেকে সিদ্ধান্ত নিল নতুন কিছু করবে। বাসায় এসে আকাশ দেখতে পায় নদী বসে বসে টিভি দেখছে। তখন সে চিন্তা করতে লাগলো কিভাবে কি করা যায়। তখনই হঠাৎ তার মনে পড়লো নদীকে নিয়ে রোমান্টিক মুভি দেখবে, যাতে যদি নদীর মধ্যে কোনো একটা পরিবর্তন আসে। যেমন চিন্তা তেমনই কাজ। আকাশ নদীর হাত থেকে রিমোটটা নিয়ে একটা রোমান্টিক মুভি চালু করে দেয়। মুভি শুরু হয় কিছুক্ষণের মধ্যে নায়ক নায়িকাকে তার ভালোবাসার কথা বলে এবং তাকে প্রপোজ করে। এর ঠিক কিছু সেকেন্ডের পরই নায়িকা নায়কের প্রপোজাল অ্যাকসেপ্ট করে, নায়ককে জড়িয়ে ধরে আর চুমু খায়। নদীও তখন আকাশকে বলে,
বন্ধু ওরা এরকম কান্না করছে, ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, আবার চুমু খাচ্ছে কেন? তখন আকাশ নদীকে একটা বলে বোঝাতে শুরু করে যে তারা দুজন দুজনকে ভালোবাসে। এই কথা শুনে নদী ও আকাশকে তার পুরনো দিনের কথাগুলো বলতে থাকে। হঠাৎ করে তার স্মৃতিতে পুরনো দিনের কথাগুলো ভেসে ওঠে আর বলে, জানো বন্ধু, আমার না কেন জানি মনে হয় আমিও কাউকে ভালোবাসতাম, কাউকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, চাইতাম কাউকে এইভাবে চুমু খেতে চাইতাম, কিন্তু কেন জানি সেটা কোনোদিন হয়ে ওঠেনি। জানো, এটা না আমার একটা ইচ্ছে ছিল, কিন্তু আমার ইচ্ছেটা পূরণ হয়নি। আচ্ছা, তাহলে আমি যদি তোমার সেই ইচ্ছাটা পূরণ করি তাহলে তুমি আমায় ভালোবাসবে, থাকবে আমার সঙ্গে সারা জীবন? আমি তোমাকে এভাবে ভালোবাসবো। কথাটা শুনেই নদী একটু চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। চুপচাপ বেলকনিতে চলে যায় আর ওখানে দোলনায় বসে থাকে। আকাশ তখন রুম থেকে বের হয়ে আস্তে আস্তে বেলকনিতে যায়। দেখতে পায় নদী কিছু একটা নিয়ে চিন্তা করছে। আকাশ নদীর পেছনে গিয়ে দাঁড়ায়, নদীর ঘাড়ের কাছ থেকে চুল সরিয়ে ওর গলায় আস্তে আস্তে চুমু খায়। হঠাৎ করে নিচের শরীরে আকাশের স্পর্শ পেয়ে নদী অনেকটাই কেঁপে উঠল, অনেকটাই ভয়ও পেয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে যাবে, তখনই আকাশ তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 2 মিনিট ওভাবে গভীরভাবে চুমু খায়। 2 মিনিট পর আকাশ নদীকে ছেড়ে দিয়ে নদীকে বাহু ধরে নদী হুট করে অজ্ঞান হয়ে গেল, আর কিছুই বলতে পারল না। এমন অবস্থা দেখে আকাশ অনেকটাই ভয় পেয়ে গেল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, তাই সে তাড়াহুড়ো করে নদীকে নিয়ে হসপিটালে চলে যায়। 2 দিন পার হয়ে গেল, নদীর জ্ঞান ফিরছে না। এদিকে টেনশনে আকাশের মাথা কোনো কাজ করছে না। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কি থেকে কি হয়ে গেল সে এটাই ভেবে পাচ্ছে না। আইসিইউর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কান্না করছে। তখনই আকাশের আম্মু আকাশকে ফোন করে। কি অবস্থা বাবা, কেমন আছিস? আর নদীর কি অবস্থা? আকাশ তখন নদীর বর্তমান অবস্থার কথা তার আম্মুকে জানায় আর সবাইকে দোয়া করতে বলে। তারপর কথা বলা শেষ করে ফোন রেখে দেয়। এদিকে কিছুক্ষণ পরে আইসিইউ থেকে একজন ডক্টর বের হন। আকাশ দৌড়ে গিয়ে ওনাকে নদীর অবস্থার কথা জানতে চান। তখন উনি বলেন নদীর অবস্থা খুব একটা ভালো না, ওর ব্রেন কাজ করছে না, বেঁচে থাকা না থাকার সম্ভাবনাই বেশি। উনি আকাশকে বলেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে। আল্লাহ চাইলে নদী ফিরে আসতে পারে এবং সুস্থ হতে পারে, কারণ নদীর যে অবস্থা, এই অবস্থায় থেকে 98% রোগী আল্লাহর দরবারে চলে যান। নদী ফিরে আসতে পারে যদি কোনো মিরাক্কেল হয়। তো কথাটা শোনার মাত্রই আকাশ দৌড়ে হসপিটালের পাশে মসজিদে চলে গেল, আর সেখানে আল্লাহর কাছে নদীর জীবন ভিক্ষা চাইতে শুরু করলো। আল্লাহ, তুমি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে এরকম করো না। সেই মানুষটা ভালোবেসে আমাকে না পেয়ে নিজের জীবনের এই অবস্থা করে ফেলেছে, আর এখন আমি ফিরে এসেছি। সেই মানুষটাকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দিও না। আমি সেই মানুষটাকে আমার জীবনে ফিরে পেতে চাই। তাকে তার হারিয়ে যাওয়া ভালোবাসাটা ফিরিয়ে দিতে চাই। তাকে ফিরিয়ে দিতে চাই তার জীবন থেকে হারিয়ে যাওয়া দীর্ঘ 7টা বছর। এভাবেই কান্না করতে থাকে। 2 ঘন্টা পরে তখনই হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। সে নামাজ শেষ করে ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে শুনতে পেল, আপনি তাড়াতাড়ি হসপিটালে ফিরে আসুন, আপনার রোগীর জ্ঞান ফিরে এসেছে, সে আকাশ নামের কাউকে খুঁজছে। আপনি 5 মিনিট ওনার পাশে থাকুন, আমি এক্ষুনি আসছি। ওকে, আপনি তাড়াতাড়ি আসুন, রোগী অনেক চিল্লাপাল্লা করছে। এই সময় ওনাকে থামানো না গেলে আবারও ব্রেন স্ট্রোক হতে পারে। এইগুলো শুনে আকাশ ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হয়ে হসপিটালে চলে আসলো। এদিকে আইসিইউ থেকে জ্ঞান ফেরার পর কেবিনে শিফট করা হয়েছে। আকাশ কেবিনে এসে নদীর পাশে বসে তার হাতটা ধরে বলতে লাগলো, নদী, এই যে আমি তোমার আকাশ, তোমার কাছে ফিরে এসেছি। আকাশ, তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে ফেলে কেন চলে গিয়েছিলে? তুমি জানতে না তোমায় আমি কতটা ভালোবাসতাম? সরি নদী, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমাকে ফেলে কোথাও যাব না। আমি সেদিন তোমাকে বুঝতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবনে ফিরে এসেছি, সারা জীবনের জন্যই ফিরে এসেছি। আর কখনো তোমাকে ফেলে কোথাও যাব না। এই বলে আকাশ নদীকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়, আর নদীও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই ডাক্তার নদীকে দেখতে আসে। আকাশকে কেবিন থেকে বের হয়ে যেতে বলে। আকাশ কেবিন থেকে বের হয়ে গেল। ডাক্তার আবার নদীকে ঘুমে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। ডাক্তার কেবিন থেকে বের হয়ে আসার পর আকাশ ডাক্তারের কাছে নদীর বর্তমান অবস্থা জানতে চায়। ডাক্তার
তখন জানে নদীকে পুরো 1 সপ্তাহ ঘুমে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে, তাতে তার আগের পূর্ণ স্মৃতিশক্তি সম্পূর্ণ চলে আসতে পারে। আর যদি তাকে এখনই আবার মেন্টালি চাপ দেওয়া হয় তাহলে হয়তো সে আবারও ব্রেন স্ট্রোক করতে পারে এবং তার ব্রেন থেকে আগের সম্পূর্ণ স্মৃতি মুছে যেতে পারে। তাই নদীকে পুরো 1 সপ্তাহ ঘুমে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। আজ সকাল সকাল আকাশ হোটেল থেকে বের হয়ে হসপিটালে চলে এসেছে নদীর সঙ্গে দেখা করার জন্য। সকাল 11টা বাজে। আকাশ নদীর কেবিনে তার সামনে চেয়ার টেনে বসে অপেক্ষা করতে থাকে কখন নদীর ঘুম ভাঙবে। প্রায় 11:30টার দিকে নদীর ঘুম ভাঙল। নদী ঘুম থেকে উঠে দেখতে পেল আকাশ তার সামনে বসে বসে কান্না করছে। সে আকাশকে প্রথম দেখাতেই চিনতে পারল আর বলতে লাগলো, আকাশ, তুমি কান্না করছো কেন? নদী, তুমি আমাকে চিনতে পেরেছো? মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি তোমায়, তাহলে তোমায় চিনতে পারবো না কেন? তবে আমার ভালোবাসার মানুষ, তুমি আমার মনের বীর পুরুষ, তুমি আমার আকাশ। এই বলে নদী আকাশকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর তার কপালে চুমু খেতে থাকে আর কান্না করতে থাকে। তুমি আমাকে ফেলে কেন চলে গিয়েছিলে জানো? তোমাকে আমি কত খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কেন আমায় এতটা কষ্ট দিয়েছো? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো আমি তোমাকে কোনো কষ্ট দিব না। এই যে আমি তোমার জীবনে ফিরে এসেছি আর কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই যে আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। এরপর নদীকে আরও 5 দিন হসপিটালে রাখতে হলো, তার ট্রিটমেন্ট করাতে হলো। তারপর নদীকে নিয়ে আকাশ বাংলাদেশে ফিরে আসে। আজ দীর্ঘ 3 মাস পর আকাশ আর নদী বাংলাদেশে ফিরে এসেছে। আকাশ নদীর আব্বুকে এই খবরটা আগেই ফোন করে জানিয়েছিল। তাই নদীর আব্বু আকাশের ফ্যামিলি সহ তাদের আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করেছে বাসায়। আকাশের নদী বিমানে বসে আছে। নদী আকাশের হাত দুটো ধরে আকাশের কাঁধে মাথা রেখে বলতে লাগলো, আমাকে এইভাবে কষ্ট দেওয়াটা কি খুব বেশি প্রয়োজন ছিল? সত্যি কি এই জগতে ভালোবাসলে এতটা কষ্ট পেতে হয়? বললাম তো সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। প্লিজ অতীত টেনে আর নিজেকে কষ্ট দিও না। আমি তোমার কষ্টের দিনগুলোকে শেষ করতে চাই। আমি আবারও তোমায় তোমার পুরনো দিনগুলো ফিরিয়ে দিতে চাই। তোমাকে আমার ভালোবাসার বন্ধনে সারা জীবন আবদ্ধ করে রাখতে চাই। আর যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করো তাহলে কিন্তু আমি তোমায় খুন করে ফেলবো, এটা বলে দিলাম। এই বলে বিমানের মধ্যে নদী আকাশকে জড়িয়ে ধরে, আকাশও তাকে জড়িয়ে ধরে তার দুগালে আলতো করে দুটো ভালোবাসার পরশ এঁকে দেয়। সকাল 10টা বাজে। বিমান ঢাকা এয়ারপোর্টে অবতরণ করেছে। আকাশের নদী বিমান থেকে বের হতে দেখতে পেল ফ্যামিলি মানুষ এয়ারপোর্টে এসে তাদের জন্য অপেক্ষা করছে। নদী তার আব্বুকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। তার আব্বু নিজের মেয়েকে এতদিন পর সুস্থ অবস্থায় ফিরে পেয়ে খুশিতে কান্না করছেন। তারপর সবাই মিলে বাড়িতে চলে আসলো। নদী বাড়িতে এসে দেখতে পেল তাদের পুরো বাড়িটা আজ লাইটিং করে সাজানো। তাদের বাড়িতে অনেক মেহমান, সবাই নদীর কাছে আসছে, নদীর অবস্থার কথা জানতে চাইছে। যদিও সবার সঙ্গে হেসে সে কথা বলছে আর খুব আনন্দ করছে, এটা দেখে সবাই অনেক খুশি হলো। তারপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আকাশ নিজের বাসায় ফিরে এসেছে। রাত 10টার দিকে নিজের রুমে শুয়ে আছে। তখনই নদীর ফোন। আমার ঘুম আসছে না, আসবে একটু আমার বাসায়? পাগলি, আমার কাল সকালে হসপিটালে ডিউটি আছে। এখন যদি তোমার কাছে আসি তাহলে তো সারা রাত ঘুমাতে পারবো না। তাহলে কাল ডিউটিতে যাব কি করে? আসতে হবে না, তোমাকে আমি বুঝতে পেরেছি। তুমি আবারও আমার সঙ্গে অভিনয় করছো। আমাকে এখনো মন থেকে মেনে নিতে পারোনি তুমি। তোমার ডিউটি আর কাজ নিয়ে থাকো তুমি। এই বলে নদী ফোনটা কেটে দেয়। এদিকে আকাশ তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে বাসা থেকে বের হয়ে নদীর বাসায় পৌঁছাতে প্রায় 10:30টার মতো বেজে যায়। নদী পাশে এসে আকাশ আর কোনো দিকে না তাকে সোজা নদীর রুমে চলে গেল। নদী তখন বিছানায় বসে বসে মোবাইল টিপাটিপি করছিল। আকাশকে দেখে সে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, আকাশকে জড়িয়ে ধরে আর দুটো ঠোঁট কামড়ে ধরে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলতে থাকে, আকাশ তো আসবেই, তাহলে মিথ্যা কথা বলেছিল কেন? আকাশ তখন একটু দুষ্টামি করে বলতে থাকে, আমার বউটা ডেকেছে, আমি কি না এসে থাকতে পারি? চলো না বিয়ের আগে বাসরটা সেরে ফেলি। আকাশের কথা শুনে নদী অনেকটা লজ্জা পেয়ে যায় আর আকাশকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আকাশ আস্তে আস্তে নদীর দিকে এগোতে থাকে আর নদী আকাশকে নিজের দিকে এগোতে আসতে দেখে বুঝতে পারে বিপদ আসন্ন। তাই সে এক দূরে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। আকাশ তখন নদীর পেছন পেছন দৌড়াতে দৌড়াতে ছাদে চলে আসে। আকাশ ছাদে এসে দেখতে পেল নদী ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে।
আকাশ তখন পিছন থেকে নদীকে জড়িয়ে ধরে আর তার গলায় কিস করতে থাকে। নদী নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু একটা পুরুষ মানুষের শক্তির সঙ্গে কি একটা মেয়ে মানুষ এত সহজে পেরে ওঠে? নদী এদিকে ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়তে পারছিল না। আকাশ তাকে পাগলের মতো কিস করে যাচ্ছিল। এমন অবস্থা দেখে নদী আকাশকে বলতে লাগলো, এই কি করছো তুমি? এক্ষুনি কেউ চলে আসবে, আর আমাদের এই অবস্থায় দেখে ফেললে কি হবে ভাবতে পারছো? এত চিন্তা ভাবনার সময় আমার নেই। আমার হবু বউকে আমি কিস করছি, এতে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তো আমার কিছুই করার নেই। বলে আকাশ নদীকে টান দিয়ে ঘুরিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর নদীর ঠোঁটে আবারও কিস করতে থাকে। ভালোবাসা মানুষের স্পর্শ পেয়ে নদী একদম পাগল হয়ে যায়। কিন্তু আর যাই কিছু হয়ে যাক না কেন, তাদের বিয়েটা এখনো হয়নি, তাই সবকিছু এখনই করা যাবে না। এটা বলতে বলতে নদী আকাশের থেকে নিজেকে সারিয়ে নিল। তারপর আকাশকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। ডাইনিং টেবিলে গিয়ে আকাশ তো একদম হতবাক। পুরো টেবিল ভর্তি খাবার, আর তখনই কাজের মেয়েটা এসে জানায় এসবগুলো নদী নিজের হাতে আকাশের জন্য তৈরি করেছে। এই কথা শুনে আকাশ তো একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। যে মেয়েটাকে 2 দিন আগে আমেরিকা থেকে ফিরিয়ে আনা হয়েছে, সেই মেয়ে কিনা আজ সারাদিন রান্না করে কাটিয়েছে। আকাশ নদীকে বকাবকি করতে শুরু করলো। নদী তো বকা শুনে একদম কান্না করে দিয়েছে। সে তার ভালোবাসার মানুষের জন্য সারাদিন কষ্ট করে রান্না করেছে, আর এখন কিনা তাকে বকা শুনতে হচ্ছে। এদিকে আকাশ তো পড়ে গেল মহা বিপদে। নদীকে অনেক বোঝানোর পরও সে কান্না থামাচ্ছে না, বরং আরো জোরে জোরে কান্না করছে। এই পাগলি, কতটা বিপদের মধ্যে থেকে তুমি এসেছো সেটা কি ভুলে গেছো নাকি? এখন তোমাকে এসব করতে কে বলেছে? তখনই নদীর আব্বু এসে সেখানে হাজির হয়, আর এমন অবস্থা দেখে আকাশকে নদীর আব্বু বলতে থাকে, আমিও বলছিলাম, কিন্তু আমার কোনো কথা শোনেনি। সে বারবারই বলছিল তোমার জন্য সেগুলো করবেই। আচ্ছা যাই হোক, কাল একবার তোমার আব্বু আম্মুকে আমাদের বাড়িতে পাঠিও, তোমাদের ব্যাপারে কথা বলবো। আকাশ তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে টেবিল থেকে খাবার তুলে তারপর সে নিজেও খেতে লাগলো, আর নদীকেও নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে আকাশ নদীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। পরের দিন সকাল বেলা যখন সে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হবে, তখনই তার আম্মু গতকাল নদীর আব্বুর বলা কথাগুলো বলে। তখন নদীর আব্বুর সঙ্গে দেখা করতে বলে। তারপর সে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর এদিকে সেদিন বিকালবেলা আকাশের আব্বু আম্মু নদীর আব্বুর সঙ্গে দেখা করতে যায়। তারপর তারা মিলে সবাই বসে সিদ্ধান্ত নেয় কিছুদিনের মধ্যে আকাশ আর নদীর বিয়ের ব্যবস্থা করতে। তারপর পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক 1 সপ্তাহের মধ্যে আকাশ আর নদীর বিশাল ধুমধামের সঙ্গে বিয়ের আয়োজন করা হলো। বিয়ের সমস্ত কেনাকাটা প্রায় শেষ হয়ে আসলো, শুধু আকাশ আর নদীর বিয়ের পোশাকটাই কেনা বাকি ছিল। তাই আকাশ নদীকে নিয়ে শপিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়। তখন ইতিয়া সেখানে আসে আর বলতে থাকে, ভাইয়া তোদের বিয়ে, আর সেজন্য তোরা নিজেরাই শপিং করতে চলে যাচ্ছিস? আমাকে একটাবার বলার প্রয়োজনও মনে করলি না? আমি তো তোর একটা মাত্র বোন, তাই নয় কি? অনেক কাজের মধ্যে থাকায় আকাশ এটা ভুলে গিয়েছিল, তাই সে দিয়াকে তখনই তৈরি হয়ে আসতে বলল। আর এদিকে দিয়াও 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসে। তারপর আকাশ দিয়া আর নদী 3 জন মিলে শপিং করতে চলে গেল। সারাদিন ঘোরাঘুরি করে শপিং করলো। তারপর সন্ধ্যায় দিকে আকাশ আর দিয়া নদীকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে তারা দুজন নিজেদের বাড়িতে চলে আসে। পরের দিন ছিল নদী আর আকাশের গায়ে হলুদ, তাই সকাল সকাল আকাশের বাড়ি থেকে নদীর বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব পাঠানো হলো। নদীকে পার্লার থেকে মেয়েরা সাজাতে এসেছে, অনেক সুন্দর দেখাচ্ছে আজ নদীকে। তাই দিয়া দুষ্টামি করে বলল, ভাগ্যিস আজকে আমাদের সঙ্গে ভাইয়া আসেনি, তাহলে তো তোমাকে দেখে একদম অজ্ঞান হয়ে যেত। কথাটা শুনে নদী অনেকটা লজ্জা পেল আর নিজের মাথাটা একটু নিচে করে নিল। এদিকে দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব শেষ হলে দিয়া আর তার কাজিনরা সবাই মিলে নদীর বাড়িতে খাওয়া দাওয়া করে নিজেদের বাড়িতে চলে আসে। তারপর আকাশে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। আকাশকে সবাই মিলে অনেক সুন্দর করে হলুদ লাগায়, আর দেখতে দেখতে তার হলুদের অনুষ্ঠানও শেষ হয়ে গেল। পরদিন সকাল 11টার দিকে সবাই মিলে রেডি হয়ে বরযাত্রী নিয়ে তৈরি হয় নদীর বাড়ির উদ্দেশ্যে। বিকাল 3টার মধ্যে বিয়ে আর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে নদীকে নিয়ে আকাশদের বাড়িতে চলে আসা হয়। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল। সবাই মিলে একসঙ্গে রাতের খাওয়া দাওয়া করে তিয়া নদীকে নিয়ে আকাশের রুমে চলে আসে। এই নাও ভাবি, তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিলাম। এবার ঠিকানাটা ধরে রাখা কিন্তু তোমার দায়িত্ব। তা ননদিনী, তুমি কবে তোমার ঠিকানায় যাচ্ছ সেটা তো বললে না।
এত তাড়াতাড়ি আমাকে তাড়ানোর চিন্তা ভাবনা করো না। আমি এখান থেকে যেতে দেরি আছে। আগে তো তোমার হাড় মাছ জ্বালিয়ে খাই, তারপর তো তোমাকে মুক্তি দেওয়ার চিন্তা করব। এ বলে একটা দুষ্টামি মার্কা হাসি দিয়ে দিয়া সেখান থেকে চলে গেল। আর এদিকে নদী এক একা রুমের মধ্যে বসে আছে। আকাশের রুমে আসার নামগন্ধ নেই। রাত 12টার মতো বেজে গেছে। আকাশের জন্য অপেক্ষা করছে নদী, কিন্তু আকাশ তখনও আসছে না। অপরদিকে আকাশের বন্ধুরা আকাশকে নিয়ে দুষ্টামি আর আড্ডায় মেতে উঠেছে। তারা তো আকাশকে ছাড়ছে না। এতদিন পর আকাশকে পেয়েছে, একটু গল্প গুজব করার জন্য তারা কি এখন এত তাড়াতাড়ি আকাশকে ছেড়ে দিবে নাকি? অপরদিকে ঘরে নতুন বিয়ে করাবো অপেক্ষা করছে, তাই আকাশ কোনো রকমের সুযোগ বুঝে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। অপরদিকে তার বন্ধুরাও তাকে পিছন থেকে ধাওয়া করছিল, কিন্তু তাকে আর পাইকে সে এক দৌড়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। এদিকে আকাশকে দেখে নদী অনেকটাই রেগে গিয়েছে। সে বিছানা থেকে নেমে রাগে ফুসফুস করতে করতে বলতে লাগে, আমি সেই কখন থেকে একা একা বসে আছি, তোমার এতক্ষণে আসার সময় হলো? আকাশ তখন তার বন্ধুদের ব্যাপারে নদীকে কিছু বলতে যাবে, তার আগে নদী তার পাঞ্জাবির কলার ধরে আর বলতে থাকে, সাবধান, আমাকে কোনো অজপাতে কারোর চেষ্টা করবে না। আমি তোমার বিয়ে করা বউ। এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো, আর এখন কিনা আমাকে একটু সুখের দেখা দিবে বলে কথা দিয়েও আবার কষ্ট দিতে চাইছো? এই বলে নদী আকাশকে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে। এদিকে আকাশ নিজেকে বাঁচানোর জন্য সর্বপ্রকার চেষ্টা করতে কেউ ব্যর্থ হয়। তখনই আকাশের মনে একটা দুষ্টু বুদ্ধি এঁটে গেল। আকাশ তখনই নদীকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর নদীর ঠোঁট দুটোতে চুমু খেতে লাগলো। প্রায় 5 মিনিট ধরে আকাশ এভাবে নদীকে চুমু খায়। 5 মিনিট পর আকাশ নদীকে ছাড়তে নদী হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, তুমি বুঝি আমাকে মেরে ফেলার জন্য এসব ফন্দি করছো, তাই না? ওই পাগলি, এসব তুমি কি বলছো? তোমাকে আমি আমার নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি, তাহলে আমি তোমাকে মেরে ফেলার চেষ্টা কেন করব? তাই বুঝি? তাহলে এইভাবে কেউ চুমু খায় নাকি? ও মা, না হলে তো তুমি আমার উপর অত্যাচার করে চলেছিলে। তোমার অত্যাচার বন্ধই হতো না। তোমার অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য এটুকু করলাম। এই বলে আকাশ নদীকে কোলে তুলে নিয়ে খাটের উপর শুয়ে দিল আর তার বুকের উপর শুয়ে পড়ল। এদিকে আকাশ নদীর বুকের উপর শুয়ে পড়াতে নদীর ওই দুট একদম আকাশের মুখোমুখি চলে এসেছে। আর আকাশের স্পর্শ পেয়ে নদীর বুক একদম ধরফর করে কাঁপছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি হলো? এখনো তো কিছুই করলাম না, তাহলে এখনই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল কেন? তো জীবনে কি অন্য কোনো পুরুষের স্পর্শ পেয়েছি নাকি এতটা কাছ থেকে? স্পর্শ পেতে যদি এভাবে কাঁপাকাঁপি শুরু হয়, আর যখন ভালোবাসা দিব তখন কি হবে? জানি না আমি। এই বলে নদী নিজের মুখটা লুকানোর বৃথা চেষ্টা করছিল। তখনই আকাশ তার 2 হাত দিয়ে নদীর মুখটা ধরে আর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল। নদীর কপালে স্পর্শ করতে আকাশ লক্ষ্য করলো নদীর ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। তখনই আকাশ বুঝতে পারল নদীর ঠোঁট দুটো তাকে কাছে পাওয়ার জন্য ডাকছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে নদীর 2 ঠোঁটে গভীরভাবে চুমু খেতে লাগলো আর নিজের হাত দিয়ে নদীর স্পর্শ করতে লাগলো। এদিকে নদী তো একদম জায়গার অবস্থা, পুরো শরীর কেমন যেন করছে। তাই নদী আকাশকে বলতে লাগে, কি করছো তুমি? ছাড়ো আমাকে, আমার কেমন যেন লাগছে, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে জান? ওখানে ওখানে কোথায় সেটা তো বলবে আমাকে। আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে, তুমি বুঝে নাও। ঠিক আছে, তোমাকে বলতে হবে না। এই বলে আকাশ নদীকে আবারও নিজের ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে লাগলো আর নদীও তার সঙ্গে রেসপন্স করতে লাগলো। এভাবে কিছুক্ষণের মধ্যেই দুজন ভালোবাসার অতল সাগরে হারিয়ে গেল। আরে পাঠক মশাই, আপনি দেখছি এখনো জানি। আরে ভাই, আমাদের গল্পের নায়ক নায়িকা বাসর করছে এখানে, আমরা থেকে কি করব? চলুন আমরা বিদেয় হই। লোকের বাসর দেখতে হয় না, আজ তো তাদের মহা উৎসব চলবে। তারা তো দীর্ঘ 7 বছর প্রতীক্ষার পর নিজেদের ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে। এমন ভালোবাসা আজকের যুগে দেখাই যায় না। তো ভিউয়ার্স, আপনারা এরকম হারিয়ে যাওয়া ভালোবাসায় ফিরে আসার গল্প শুনেছেন কিনা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন।